করে এখন যদি ব্যানার্জি পরিবার ঠিক করে যে সংখ্যাধিক্যের জোরে এখানে চোপড়ার মতন একটা আমাদেরকে শাসন করবার চেষ্টা করবে, তাহলে স্পিকার সাহেবের ভূমিকা কি হবে? ফলে আমরা আশঙ্কায় আছি এবং ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দলের অভ্যন্তরে আলোচনা করব। দেখুন, অনন্ত মহারাজ উনি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রথিত যশা ব্যক্তিত্ব। উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত। দলীয়ভাবে এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবেও আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব। মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে। গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন, আর আজকে বলছেন যাবেন না, আবার আরেকটু পরে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে, তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি। উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার। তবে বারবার করে মাথায় রাখতে হবে, সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয়, সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রী মানা উচিত। হলং বাংলো মানে আবার নির্মাণ নিয়ে আবারও একটা সমস্যা দেখা দিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে অনলাইনে বুকিং হবে না, যদি হলং বাংলো আবার জল্পনা এই মুহূর্তে বানাবার যেটাকে দেখুন, আমি বিবাহ হাসদাজি মাননীয় মন্ত্রী মহোদয়ের শুধু একটি লাইন আমি নিচ্ছি যে আগে যেভাবে বুকিং হতো সেটা বেআইনি। তাহলে আগে উনি তদন্ত প্রক্রিয়া নির্দেশ দিন, তদন্ত করে কারা এই ধরনের কাজ করেছে সেটাকে বের করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু আশা করব যে উনি নতুন বনমন্ত্রী হয়েছেন, স্বাভাবিকভাবেই বিগত দিনের যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সরিয়ে সেগুলোকে সমাধান করে নতুন করে যাতে হলং বাংলার মতন ঐতিহাসিক বাংলো, আমরা আগেই বলেছি কোনো কংক্রিট নয়, পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া। কারণ হলং বাংলো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটনের মুকুট, সেই মুকুটকে যাতে বিপর্যস্ত না হতে হয় আমি মন্ত্রী মহোদয়ের কাছে এই বলব। যে সুকান্ত মজুমদারের যে সিদ্ধান্ত সেটা ইউটোপিয়ান চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা খেয়ালি বলে। দেখুন, আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন অতটা যোগ্যতা সম্পন্ন। সহকর্মী বিধায়ক বলেছেন, ওনার কথা বলেছেন। আমরা মানে সবার মন্তব্যের যদি আমি ভাব সম্প্রসারণ করতে শুরু করি তাহলে মুশকিল। তাহলে আমি বিশ্বপ্রসাদ শর্মার মন্তব্যের গাছ লাগানো নিয়ে যে বিধায়কদের মধ্যে উৎসাহ কমছে গাছ লাগানো নিয়ে, আজকে বিধায়কদের একটা বড় অংশ জানিয়েছেন যেহেতু 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না তাই গাছের রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে। দেখুন, মাননীয় মন্ত্রী তিনি নতুন দায়িত্বে এসছেন, ওনার নিশ্চিতভাবে মনে আছে যে আমি সদনের মধ্যে একটা প্রশ্ন করেছি যে আপনারা যে গাছগুলো দেন এই গাছগুলো আমরা নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় লাগাবো, কীভাবে লাগাবো, আমাদের কাছে অর্থ এইখানে যে বৈষম্যটা কিভাবে প্রকাশ পেল আপনার প্রশ্নের মধ্যে দিয়ে যে 100 দিনের টাকায় গাছ লাগানো হতো। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোনো সুযোগ সুবিধা পেতেন গাছ লাগানোর ক্ষেত্রে, খাঁচা দেওয়ার ক্ষেত্রে। তার মানে এই সরকার 100 দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে, তার ফলেই তো উৎসাহটা কমেছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলেছিলাম 1000-এর জায়গায় যদি 100টা গাছ দিন তো 100টা খাঁচা দিন, আমি নিজে পুঁতে দেবো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে 100 দিনের কাজের টাকা দিয়ে তারা হচ্ছে এই বন সপ্তাহ, অরণ্য সপ্তাহ পালন করতেন, এবার সেটাই দান করেছে বলে ওনাদের বিধায়কদের ইন্টারেস্ট। আর আপনারা জানেন যে ফিজিক্যাল অডিট হয় না 100 দিনের কাজে, ফলে নানাভাবে দুর্নীতি হয়েছে।
ওনার মন্তব্যে 100 দিনের কাজেরও আরেকটা দুর্নীতির দিক অন্তত চিহ্নিত হলো বলে আমি মনে করি। ফুলতলির পর চোপড়া জলপাইগুড়ি সব জায়গায় পুলিশ আক্রান্ত। তো পুলিশ কি ভাবছে ভুল পাবে? শাসক দলের তল্পিবাহক হয়ে থাকলে জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভের প্রতিফলন করে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল, মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী, ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতীরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, ফলে সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ, আমার তো মনে হয় না কারো হাত কাঁপছে। একটা ঘটনাতে পুলিশের উপরে আক্রমণের পরে কোনো দুষ্কৃতী সাজা পেয়েছে? যেরকম ভাবে মহিলাদের উপরে অত্যাচারের পরে কোনো দুষ্কৃতী সাজা পায় না এই রাজ্যে, তাই জন্য মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। দুষ্কৃতীদের উপরেও ঠিক একইভাবে দুষ্কৃতীরাও পুলিশদের উপরে আক্রমণ করছে, একই কারণে কোনো দুষ্কৃতী আজ পর্যন্ত সাজা পায়নি। সেই কারণে পুলিশকে সংকট কমপ্লেন করার সুযোগ করে দেওয়া হলো, কমপ্লেন অথরিটি তৈরি করলো মুখ্যমন্ত্রী। প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটা কমিটি তৈরি, পুলিশের বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব সকলেই থাকে। পুলিশের বিরুদ্ধে আমি তো শুনে অবাকই হলাম, কেন ওনার এই যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রতি একটা ভালোবাসা আর নিচু তলার পুলিশ কর্মীদেরকে অচ্ছুত করে রাখা, তাদেরকে দলীয় কাজে ব্যবহার করা, মৌখিক নির্দেশের ভিত্তিতে কাজ করানো, এই কাজগুলো যেহেতু করার, সেহেতু তাদেরকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করবার জন্য তিনি আধিকারিকদেরকে তুলে নিয়ে আসেন। আপনারা জানেন যে একসময় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ধর্নায় বসেছিল। ফলে প্রশ্নটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে কেউ অভিযোগ করার কথাটা আসছে কিভাবে? কারণ এই রাজ্যে পুলিশ তো তৃণমূলের অংশ হিসেবে কাজ করে, সেই কাজ করা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ কার সাহস আছে পুলিশের বিরুদ্ধে গিয়ে কমপ্লেন করবে? যদি কমপ্লেন করে উল্টে তারই না বিপদ হয়ে যায়। আমরা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখলাম এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে বিষয় নিয়ে উনি বলছেন বা বলার চেষ্টা করছেন, রাস্তাঘাটে অনেক ধরনের আলোচনা হয়, সভা সমিতিতে অনেক ধরনের আলোচনা হয়, তাহলে ক্যামার স্ট্রিটে আর কালীঘাটে যারা বসে আছেন সেই যে পরিবার, তাদের এত আর্থিক উন্নতি কি হলো, কি করে হলো, এই প্রশ্নটা আমরা তুলি। যে ওখানকার হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের নাকি সব জমি একটা পরিবার কিনে নিচ্ছে, একটা পরিবার ব্যানার্জি পরিবার, তার নাকি যারা রয়েছেন সদস্য বা সদস্যরা, তারা নাকি সমাজসেবা করেই কোটি কোটি টাকা আয় করেন। তো এই ধরনের কথা তো আমরা বলি, মানুষের সামনে বিরোধী দল হিসেবে বলতে হয়। তাহলে এই কথার প্রস্তুত করে এখন যদি ব্যানার্জি পরিবার ঠিক করে যে সংখ্যাধিক্যের জোরে এখানে চোপড়ার মতন একটা আমাদেরকে শাসন করবার চেষ্টা করবে, তাহলে স্পিকার সাহেবের ভূমিকা কি হবে? ফলে আমরা আশঙ্কায় আছি এবং ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দলের অভ্যন্তরে আলোচনা করব। দেখুন, অনন্ত মহারাজ উনি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রথিত যশা ব্যক্তিত্ব। উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত, দলীয়ভাবে এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবেও আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব। মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, বৈঠক রয়েছে, বারবার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী হয়তো নাও বৈঠকে যোগ দিতে পারে। আচ্ছা, মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে। গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন, আর আজকে বলছেন যাবেন না, আবার আরেকটু পরে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে, তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি। উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার। তবে বারবার করে মাথায় রাখতে হবে, সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য
তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয়, সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রী মানা উচিত। হলং বাংলো মানে আবার নির্মাণ নিয়ে আবারও একটা সমস্যা দেখা দিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে অনলাইনে বুকিং হবে না যদি হলং বাংলো আবার সেম মাত্র আবার জল্পনা এই মুহূর্তে দাঁড়াবার যেটা কি দেখুন, আমি বীরবাহু হাঁসদাজি মাননীয় মন্ত্রী মহোদয়ের শুধু একটি লাইন আমি নিচ্ছি যে আগে যেভাবে বুকিং হতো সেটা বেআইনি। তাহলে আগে উনি তদন্ত প্রক্রিয়া নির্দেশ দিন, তদন্ত করে কারা এই ধরনের কাজ করেছে সেটাকে বের করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু আশা করব যে উনি নতুন বনমন্ত্রী হয়েছেন, স্বাভাবিকভাবেই বিগত দিনের যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সরিয়ে সেগুলোকে সমাধান করে নতুন করে যাতে হলং বাংলার মতন ঐতিহাসিক বাংলো, আমরা আগেই বলেছি কোনো কংক্রিট নয়, পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া। কারণ হলং বাংলো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটনের মুকুট, সেই মুকুটকে যাতে বিপর্যস্ত না হতে হয় আমি মন্ত্রী মহোদয়ের কাছে এই বলব। শর্মা বলছেন যে সুকান্ত মজুমদারের যে সিদ্ধান্ত সেটা ইউটোপিয়ান চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা খেয়ালি পড়ে। দেখুন, আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন অতটা যোগ্যতা সম্পন্ন। সহকর্মী বিধায়ক উনি বলেছেন, ওনার কথা বলেছেন, আমরা মানে সবার মন্তব্যের যদি আমি ভাব সম্প্রসারণ করতে শুরু করি তাহলে মুশকিল। তাহলে আমি বিশ্বপ্রসাদ শর্মার মন্তব্যের একটা বিষয় যে গাছ লাগানো নিয়ে কিন্তু যে বিধায়কদের মধ্যে উৎসাহ কমছে গাছ লাগানো নিয়ে। আজকে বিধায়কদের একটা বড় অংশ জানিয়েছেন যেহেতু 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না তাই গাছের রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে না। দেখুন, মাননীয় মন্ত্রী তিনি নতুন দায়িত্বে এসছেন, ওনার নিশ্চিতভাবে মনে আছে যে আমি সদনের মধ্যে একটা প্রশ্ন করেছি যে আপনারা যে গাছগুলো দেন এই গাছগুলো আমরা নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় লাগাবো, কীভাবে লাগাবো, আমাদের কাছে অর্থ কোথায়। এই যে এইখানে যে বৈষম্যটা কিভাবে প্রকাশ পেল আপনার প্রশ্নের মধ্যে দিয়ে যে 100 দিনের টাকায় গাছ লাগানো হতো। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোনো সুযোগ সুবিধা পেতেন গাছ লাগানোর ক্ষেত্রে, খাঁচা দেওয়ার ক্ষেত্রে। তার মানে এই সরকার 100 দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে, তার ফলেই তো উৎসাহটা কমেছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলেছিলাম 1000-এর জায়গায় যদি 100টা গাছ দিন তো 100টা খাঁচা দিন, আমি নিজে পুঁতে দেবো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে 100 দিনের কাজের টাকা দিয়ে তারা হচ্ছে এই বন সপ্তাহ, অরণ্য সপ্তাহ পালন করতেন, এবার সেটাই দান করেছে বলে ওনাদের বিধায়কদের ইন্টারেস্ট। আর আপনারা জানেন যে ফিজিক্যাল অডিট হয় না 100 দিনের কাজে, ফলে নানাভাবে দুর্নীতি হয়েছে। ওনার মন্তব্যে 100 দিনের কাজেরও আরেকটা দুর্নীতির দিক অন্তত চিহ্নিত হলো বলে আমি মনে করি। ফুলতলির পর চোপড়া, জলপাইগুড়ি সব জায়গায় পুলিশ আক্রান্ত। তো পুলিশ কি ভাবছে ভুল পাবে? শাসক দলের তল্পিবাহক হয়ে থাকলে জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভের প্রতিফলন করে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল, মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী, ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতীরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, ফলে সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ, আমার তো মনে হয় না কারো হাত কাঁপছে। একটা ঘটনাতে পুলিশের উপরে আক্রমণের পরে কোনো দুষ্কৃতী সাজা পেয়েছে? যেরকমভাবে মহিলাদের উপরে অত্যাচারের পরে কোনো দুষ্কৃতী সাজা পায় না এই রাজ্যে, তাই জন্য মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। দুষ্কৃতীদের উপরেও ঠিক একইভাবে দুষ্কৃতীরাও পুলিশদের উপরে আক্রমণ করছে, একই কারণে কোনো দুষ্কৃতী আজ পর্যন্ত সাজা পায়নি। সেই কারণে পুলিশকে শঙ্কর কমপ্লেন করার সুযোগ করে দেওয়া হলো, কমপ্লেন অথরিটি তৈরি করলো মুখ্যমন্ত্রী। একজন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটা কমিটি তৈরি, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, স্বরাষ্ট্র সচিব সকলেই থাকে। এটা কি পুলিশের বিরুদ্ধে? আমি তো শুনে অবাকই হলাম, কেন ওনার এই যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের প্রতি একটা ভালোবাসা। আর দেখুন, আমরা আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আর না কিন্তু আজকে
ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে মাননীয় স্পিকার সাহেবকে আমরা সূচিত করেছি, যত মত তত পথ এই পবিত্র ভূমিতে ধনধান্যে অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানে মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন এবং সেখানে গিয়ে তিনি একটি মত প্রকাশ করেন। তার বক্তব্যে তিনি বলেন যে স্বধর্ম অর্থাৎ ওনার ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা এবং দাওয়াতে ইসলামের মধ্যে দিয়ে তাদের পরিবর্তন অর্থাৎ ধর্মের পরিবর্তনের একটি প্রচ্ছন্ন এই দুটো ক্ষেত্রে সংবিধান বিরোধী। যেহেতু ধর্মান্তকরণের ইঙ্গিত তিনি দিচ্ছেন, সংবিধানকে শপথ নিয়ে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তার পাশাপাশি ওনার ধর্ম ব্যতীত আর যত ধর্মের মানুষ বাই বার্থ যারা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সহ অন্যান্য ধর্মের যারা জন্মগ্রহণ করেছেন তাদের আঘাত করছে তার এই মন্তব্য। মন্ত্রী মহোদয় বিধানসভার ভেতরেও মন্ত্রী, নবান্নেও মন্ত্রী, রাস্তায়ও মন্ত্রী, অডিটোরিয়ামেও মন্ত্রী। ফলে মন্ত্রী হিসেবে ওনার এই মন্তব্য দুর্ভাগ্যজনক। আমরা আবেদন করেছি উনি ওনার এই মন্তব্যকে প্রত্যাহার করুন। যতক্ষণ না পর্যন্ত এই মন্তব্য উনি প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বিধায়করা ওনাকে প্রশ্ন, কলিং অ্যাটেনশন, মেনশনের মতন যে সংসদীয় কাজ আছে সেই কাজ থেকে যে উত্তর ওনার দেওয়ার কথা সেই জায়গায় আমরা ওনার উত্তর নেওয়ার থেকে বিরত থাকব। অর্থাৎ প্রশ্ন, কোশ্চেন, মেনশন, কলিং অ্যাটেনশন ওনাকে করবার থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শাসক দল রাজভবনের মতো বারবারই বলে যে ভয় পাই। গতকাল যেভাবে সৈন্যদিকে একটি বিদ্রোহ করা হলো, এখন কি আতঙ্কিত বোধ করছে বিধানসভা এ ব্যাপারে কি স্পিকার কোনো রকম ব্যবস্থা নিয়েছে? দেখুন, স্পিকার সাহেব আজকে ঘটনাটি অনভিপ্রেত বলেছেন এবং এটা না ঘটলেই ভালো হতো এই কথা বলেছেন এবং সদনের অভ্যন্তরে তিনি তার মত ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আমরা আরও কতগুলো দাবি রেখেছি। যেহেতু স্পিকার সাহেবের মন্তব্যের মধ্যেও একটি জায়গায় তিনি বলেছেন যে আচরণ ঠিক করতে হবে তাদের যারা এই ধরনের আক্রান্ত হওয়ার ভয় পাচ্ছে। সমস্যা হচ্ছে যে এই 2011 সালের পরে এই বিধানসভার অভ্যন্তরে দেবলীনা হেমব্রম তিনি মার খেয়েছেন, গৌরাঙ্গ চ্যাটার্জি মার খেয়েছেন, আব্দুল মান্নান সাহেব মার খেয়েছেন, মনোজ জিজ্ঞা সাহেব মার খেয়েছেন, নরহরি মাহাতো মার খেয়েছেন বিধানসভার কক্ষের ভেতরে। এবার কক্ষ এবং বিধানসভার লবি সেখানেও দেখা যাচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি গতকালই বলেছি যে ভেতরে তো ভারতীয় জনতা পার্টির বিধায়কদের কোনো সেন্ট্রাল পুলিশ বা তাদের যারা রক্ষা করবার দায়িত্বে আছেন তারা থাকেন না। রাজ্যে যেভাবে চোপড়া হচ্ছে তাহলে বিধানসভার অভ্যন্তরেও চোপড়া হতে আর সময়ের বাকি কোথায়? হয়তো এরকম দেখা গেল সংখ্যার জোরে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সময় বলে থাকি যে পুলিশ প্রশাসনের একটা বড় অংশ তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। ফলে সেই শাখা সংগঠনের উপস্থিতিতে নীরব দর্শক হয়ে থাকার জায়গায় যদি বিধানসভার অভ্যন্তরে চোপড়ার মতন পরিস্থিতি তৈরি করা হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ ভেতরে তো সব তালিবানি বিচারকরাই রয়েছে, তারাই ওখানেই সিদ্ধান্ত নেবেন কোনটা ঠিক কোনটা ভুল, আর তারপরে ওখানেই তারা সেই অপরাধের শাস্তি দেবেন। ফলে অবশ্যই ভারতীয় জনতা পার্টির বিধায়করা নিরাপত্তাহীনতায় রয়েছে।
এবং এই নিরাপত্তাহীনতার যে ব্যাকড্রপ, তার যে পেছনে তাকালে দেখা যাবে এর সাথে যুক্তি আছে। আশা করি স্পিকার সাহেব ভবিষ্যতে এই বিষয়ে বিশেষ নির্দেশিকা দেবেন এবং স্পিকার সাহেবের এই যা মত, আমি বিরোধী দলনেতার সাথে আলোচনা করে পরবর্তীকালে আমাদের সিদ্ধান্ত পরিষদীয় দলের সেটা জানিয়ে দেব। স্পিকারের তরফ থেকে তো কোনো পদক্ষেপের কথা বলা হলো না, তাহলে দুপক্ষকে শান্ত থাকার কথা বলছে। দেখুন, গান্ধীজিও একই রকমভাবে অনেক কথা বলেছেন, তারপরেও তো আমরা দেখেছি গ্রেট ক্যালকাটা ক্লিনে দেখেছি। প্রশ্নটা স্পিকার সাহেব তার জায়গা থেকে বলেছেন, আমরা পুরো বিষয়টা শুনেছি। আমরা চাই হাউস সঠিকভাবে চলুক এবং সেটা আমরা স্বাভাবিকভাবেই চলতে দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করি। বিরোধী দলনেতা আজকে আমাদের সদনে আসেননি, ফলে ওনার মন্তব্যটুকু আমরা শুনেছি। আবার আমাদের বিরোধী দলনেতার সাথে পরিষদীয় দল বসে পরবর্তী পদক্ষেপ আমরা স্পিকার সাহেবকে জানাবো। বাবু, বিধানসভার অভ্যন্তরে নিরাপত্তার জন্য যারা রিক্রুট হন তারা দুর্নীতির সামনে রেখে মূলত রিক্রুট হন, বিরোধীরা অনেক অভিযোগ করেছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই কারণেই কি আপনারা এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধানসভার অভ্যন্তরে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল আর দুর্নীতি এটা হচ্ছে সমার্থক শব্দ। আর এখন পশ্চিমবঙ্গের নবতম সংযোজন হচ্ছে চোপড়া আর আরিয়া দল। ফলে বিজেপির বিধায়ক, ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের নেতা, লিডার অফ অপোজিশন শুভেন্দুদা, তার কণ্ঠস্বর সদনের ভেতরে সদনের বাইরে রোববার নানা চেষ্টা হয়েছে। এবার হচ্ছে বাকি রয়েছে ওনার গায়ে হাত তোলা। সেই গায়ে হাত তোলার একটা আমরা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখলাম। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যে বিষয় নিয়ে উনি বলছেন বা বলার চেষ্টা করছেন, রাস্তাঘাটে অনেক ধরনের আলোচনা হয়, সভা সমিতিতে অনেক ধরনের আলোচনা হয়, তাহলে ক্যামার স্ট্রিটে আর কালীঘাটে যারা বসে আছেন সেই যে পরিবার, তাদের এত আর্থিক উন্নতি কি হলো, কি করে হলো, এই প্রশ্নটা আমরা তুলি। যে ওখানকার হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের নাকি যে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আমার ফ্রেমটা নষ্ট হয়ে একটা বিতর্কের পক্ষ থেকে এটাকে সমালোচনা করা হচ্ছে, কি বলবেন সেটা? কি সমালোচনা করতেছেন আমি সেদিকে যাব না। আমার মত যদি আপনি জানতে চান, আমি স্পষ্ট বলে দিই, প্রথমত এটা ইউটোপিয়ান থট, এটা কোনোদিন পুরো হবে না। দ্বিতীয়, এই 24-এর যে রেজাল্ট হয়েছে সেটা দেখে উনি 26-এর জন্য একটু ঘাবড়ায় গেছেন। তো উত্তরবঙ্গে যারা আলাদা রাজ্যে চায় ওদেরকে ভ্রমিত করে রাজনীতি করার জন্য এই বক্তব্যটা উনি দিয়েছেন। আপনাকে একটা জিনিস জানতে হবে, এনইসি যখন তৈরি হয়েছে, গঠিত হয়েছে, তখন পূর্বোত্তরের স্পেশালিটিটাকে দেখে সেখানকার সামাজিক সুরক্ষা নিয়ে এইসব করা হয়েছে। 1971-এ এটা করা হয়েছে। পরবর্তীকালে সিকিমকে এনইসিতে ঢুকানো হয়েছে। আগে 7 সিস্টার ছিল, এখন 8 সিস্টার আছে। তো সিকিমকে ঢুকানোর সময় অনেক কষ্ট করতে হয়েছিল। তখন সিকিমকে যে 371F স্পেশাল প্রভিশন আছে, সেই প্রভিশনকে আগে রেখে সিকিমকে অনেক কষ্ট করে এটার মধ্যে ঢুকানো হয়েছে। আর বাংলাকে এখানে ঢুকানো হবে না, মানবে না। আর এটা গোটা বাংলা থাকলেও একটা কথা, উনি তো বাংলার ভিতরে থেকে উত্তরবঙ্গকে বলতেছেন। আধা রাজ্য কোনোদিন পরিষদের হিস্সা হইতে পারবে না, এটা একটা ইউটোপিয়ান থট। এটা হয়তো উনি বুঝেন না এই জিনিসটা। আর যদি আমি ভুল বুঝেছি, যদি আমার হয়নি, তাইলে আমি একটা কথা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে সুকান্ত বাবুকে, কি আপনি 2025-এর বাজেট সেশনের আগে উত্তরবঙ্গকে এনইসি পাঠ করে দেখান, তারপরে আমরা ভোটে যাব। নাহলে এই মিথ্যা ভ্রম সৃজনা করে আমাদের রাজনীতি করাটা ভালো নয়। তাহলে এটা বলতে পারি যে বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির একজন এমএলএ হয়ে মাথা ঢুকছে, সুকান্ত মজুমদারের বক্তব্যকে সমর্থন করছে না? করবো না। এর কারণ আছে, আমরা উত্তরবঙ্গকে ভাগ চেয়েছি। আপনি এনইসিতে ঢোকাবেন, কিসে ঢোকাবেন ওটা আপনার খুশি, আপনার ইচ্ছা, কিন্তু তার আগে আপনাকে বাংলা থেকে ভাগ করে হয়তো রাজ্য বানান, না হলে ইউটি বানান, তারপরে আপনি কিসে ঢোকানোর চেষ্টা করবেন। সে উত্তরবঙ্গকে ভাগ করে, রাজ্যকে আলাদা না করে এইসব ভ্রমিত করার স্টেটমেন্ট না দেওয়া ভালো। আরেকটা বিষয় দেখছি, উনি যে বক্তব্য দিয়েছিলেন, তারপর এখন এই মুহূর্তে
আমরা কিছুক্ষণ আগে শ্রমিক ভট্টাচার্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরাও তারাও বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য সমর্থন মানে আমরা বাংলা ভাগ করতে চাইছি না, বাংলার মধ্যে রেখে আমরা উত্তরবঙ্গের উন্নয়ন চাইছি। আমি তার জবাব দিলাম তো, এই দুইটাই আমি প্রথমে যেটা বলেছি এইটাই কনক্লুশন। এই বক্তব্যটা প্রথমটা হচ্ছে আইওয়াস এবং এটা ইউটোপিয়ান থট, এটাই পর্যাপ্ত। এটা আইওয়াস, উত্তরের মানুষকে আইওয়াস করা হচ্ছে, আর এটা ইউটোপিয়ান থট কোনোদিনও হবে। হ্যাঁ, চ্যালেঞ্জ কর, যদি হয় 25-এর বাজেট সেশনের আগে করে দেখান, বিশ্বাস করবেন। হ্যাঁ, যদি উনি 25-এর আগে বাজেট সেশনের আগে করেন, আমি রাজনীতি ছেড়ে দেব। আচ্ছা দাদা, রীতিমতো দেখলাম প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 10 মিনিটের বেশি বৈঠক করেন সুকান্ত। এখান থেকে কি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে? না, এটা ভিতরে কি আলোচনা জানি না, উনি বাইরে এসে কি বলেছেন তার উপরে আমি হ্যাঁ, বাইরে এসে উনি একটা কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে উনি একটা প্রেজেন্টেশন দেখিয়েছেন, সেখানে উত্তরবঙ্গের মানুষরা সবসময় অবহেলিত, সেই জন্যেই নাকি তিনি নর্থ ইস্টের ডেভেলপমেন্টের জন্য। না, অবহেলিত শুধু নয়, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কার, সংস্কৃতি এখন বিলুপ্তির কগারে আছে। সেটা থেকে বাঁচাইতে গেলে আমাদেরকে আলাদা হইতে হবে, রাজ্য লাগবে আমাদেরকে, না হলে ইউটি দিতে হবে। এইসব রাজনীতি করে লাভ নাই। আপনি যদি এইসব রাজনীতি করেন, 26-এ তার রেজাল্ট পাবেন।